সাদাকাল্লাহুল আযীম। পবিত্র কুরআনুল কারীমের সূরা আল কাদর তেলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ এইরূপ: অবশ্যই আমি এই গ্রন্থটি এক মর্যাদাপূর্ণ রাতে নাজিল করেছি। তুমি কি জানো সেই মর্যাদাপূর্ণ রাত্রিটি কি? মর্যাদাপূর্ণ এই রাতটি হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। এ রাতের মধ্যে ফেরেশতা ও তাদের সরদার রূহ জিবরাইল তাদের মালিকের সব ধরনের আদেশ নিয়ে জমিনে অবতরণ করে। সে আদেশ বার্তা হচ্ছে চিরন্তন প্রশান্তি, তা ঊষর আবির্ভাব পর্যন্ত অব্যাহত থাকে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কর্মসূচি অনুযায়ী এখন প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর। তারকা চিহ্নিত প্রশ্ন 1, মাননীয় সদস্য জনাব ই সুলতান মাহমুদ বাবু, জামালপুর 2, প্রশ্নটি উত্থাপন করুন। মাইক দেন, ওনাকে শোনা যাচ্ছে না। মাননীয় বিরোধী দলীয় নেতা। হ্যাঁ, বলুন। জি, মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি সময়ের বাধ্যবাধকতার কারণে একটা বিষয় আলোচনায় যাওয়ার আগেই উত্থাপন করা খুব জরুরি মনে করছি। আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে বিষয়টি আমি সামনে আনতে চাচ্ছি, আজকের এই সংসদ আমরা প্রথম দিনের আলোচনায় সকলেই আন্তরিকভাবে অনুভব করেছি এবং স্বীকৃতি দিয়েছি যে বিশেষ প্রেক্ষাপটে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সংসদ পর্যায়ক্রমে গঠিত হয়েছে। এই সংসদের কাছে জনগণের অনেক প্রত্যাশা। একই দিনে 2টি ভোট অনুষ্ঠিত হয়েছে, একটি সংসদ নির্বাচন আর একটা গণভোট। ফ্লোর দেব, তবে এখন দিনের কর্মসূচি অনুসারে যেটি আগে নির্ধারিত আছে আমরা কন্টিনিউ করি। এই ফ্লোরটা, না প্লিজ প্লিজ লিসেন টু মি। এই ফ্লোরটা আজকের দিনের মধ্যে যদি দেন, আমি এখন কথা বলতে চাই না। এটা হলো যে যখন প্রশ্নোত্তর শেষ হবে তখনই এটা উত্থাপন করার জন্য সময়। যখন প্রশ্নোত্তর শেষ হবে তখন আপনি দাঁড়াবেন, আপনাকে ফ্লোর দেবো। এটা আজকের দিনের মধ্যে আমি পাচ্ছি তো। এখন এটা উত্থাপন করা যাবে না, আপনাকে সময় দেবো 1 ঘন্টা অপেক্ষা করুন এই প্রশ্নোত্তর কালের পরে। সংসদে সবকিছুর জন্য অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার, অনেক ধন্যবাদ। নেতা এস সুলতান মাহমুদ বাবু, প্লিজ। সুলতান মাহমুদ বাবু নাই, আপনি কি প্রশ্ন উত্থাপন করতে চান? আরেকজন সদস্য করুক, আপনি তো চিফ হুইপ। সুলতান মাহমুদ বাবুর পক্ষে অন্য কেউ তারকা চিহ্নিত প্রশ্ন 1 উত্থাপন করতে পারেন? জি, আপনি প্রশ্ন উত্থাপন করতে চান? না, প্রশ্ন উত্থাপন করতে চাই না। বিষয়টা এরকমের, মাননীয় স্পিকার, প্রথম প্রশ্ন উত্তর পর্ব হয় সাধারণত যেটা হাউজে হয়, তারপরে 71 বিধি হলে তারপরে এই বিষয়ে সংক্রান্ত বিষয়ে যদি মাননীয় বিরোধী দলের নেতাকে আপনি সময় দেন তখন তিনি আলোচনা করতে। প্লিজ লিভ দ্যাট টু মি, আই উইল গিভ হিম দ্য রাইট। দ্বিতীয় হলো, কে প্রশ্ন কে উত্থাপন করবেন? মাননীয় সদস্যবৃন্দ, জি উত্থাপন করুন। আপনার নামটা বলে নেবেন আগে। বলতে মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ, 295 কক্সবাজার 2। আমি জনাব ই সুলতান মাহমুদ বাবুর পক্ষে 139 জামালপুর 2 এর পক্ষে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি, ইসলামপুর উপজেলায় সরকারি আবাসন সুবিধা সম্প্রসারণ ও নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী বাসস্থান নির্মাণ প্রকল্প গ্রহণের কোনো পরিকল্পনা আছে কিনা, থাকিলে তাহা কি? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী উত্তর দিন। বিসমিল্লাহির রহমানির রহিম।
মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করার জন্য। আপনার মাধ্যমে আমি আমার কুমিল্লা ৮ বরুড়ার জনগণকে ধন্যবাদ জানাতে চাই, তাদের এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে আমাকে এই সংসদে আসার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক বর্তমান জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় সরকারি আবাসন সুবিধা সম্প্রসারণ ও নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী বাসস্থান নির্মাণ প্রকল্প চলমান নাই। তবে স্থানীয় জনগণের চাহিদা, মাননীয় সংসদ সদস্যের অভিপ্রায় এবং সম্ভাব্যতা সমীক্ষা, ফিজিবিলিটি স্টাডি, মার্কেট স্টাডিতে উপযোগী প্রতিমান হলে এবং নিষ্কণ্টক জমি প্রাপ্তির নিশ্চয়তা সাপেক্ষে সরকারি আবাসন সুবিধা সম্প্রসারণ ও নিম্ন আয়ের মানুষের জন্য সরকারি অর্থায়নে নতুন আবাসিক প্রকল্প গ্রহণ করা যেতে পারে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় প্রশ্ন উত্থাপনকারী সদস্য, আপনি একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, ২৪-এর গণ অভ্যুত্থানের পর আজকের যে মহান সংসদ, আপনি যে স্পিকার নির্বাচিত হন সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার প্রশ্নোত্তর সুলতান মাহমুদ বাবুর প্রশ্নের পক্ষে আমি প্রশ্ন করেছিলাম। আমি সম্পূর্ণ প্রশ্ন করতে চাই আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে যে আমাদের কক্সবাজার জেলা, আপনি জানেন পর্যটন নগরী কক্সবাজার জেলা, এবং আমি মহেশখালী কুতুবদিয়ার এমপি। মহেশখালী গভীর সমুদ্র বন্দর নির্মিত হচ্ছে ইনশাআল্লাহ। আমি প্রশ্ন করতে চাই মাননীয় মন্ত্রী মহোদয়কে আমাদের এই কক্সবাজার জেলার আবাসন প্রকল্প বৃদ্ধি করার জন্য এবং নিম্ন আয়ের মানুষ যারা আছে বস্তিতে বসবাস করে তাদের জন্য আবাসন প্রক্রিয়া সম্পন্ন করবেন কিনা, পরিকল্পনা আছে কিনা, থাকলে কিভাবে করবেন সেটা একটু দয়া করে বলবেন। ধন্যবাদ। মাননীয় সদস্য, এটা সম্পূরক প্রশ্ন হলো না, কারণ মূল প্রশ্নটি ইসলামপুর উপজেলা নিয়ে। তবুও সংসদের প্রথম প্রশ্ন, সেই হিসাবে এটাকে বিশেষভাবে আমি অ্যালাউ করছি। মাননীয় মন্ত্রী। যে আমাদের কক্সবাজারে অলরেডি কক্স ডেভেলপমেন্ট অথরিটি প্রতিষ্ঠিত হয়েছে এবং তারা নেক্সট প্রশ্ন চলে যায়। যে বিধিমালা প্রণয়ন করতেছেন তার বিধি অনুযায়ী আমরা চেষ্টা করবো না আপনি যদি নিম্ন আয়ের জন্য কিছু করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। যেহেতু প্রশ্ন উত্থাপনকারী সদস্য উপস্থিত নাই এবং প্রশ্নটি ইসলামপুর উপজেলা নিয়েই সম্পর্কিত, সেই জন্য আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। তালুকা চিহ্নিত প্রশ্ন ২, জনাব রেজা আহমদ, ৭৫, কুষ্টিয়া ১। আপনার প্রশ্নটি উত্থাপন করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আমাকে প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি কুষ্টিয়া জেলা দৌলতপুর উপজেলা অসহায় গরিবদের মহিলাদের কোনো ভাতা প্রদান করা হয় কিনা, হইলে টাকার পরিমাণ সহ হিসাব। মাননীয় মন্ত্রী। আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, ডাক্তার জাহিদ। ও, মাননীয় প্রতিমন্ত্রী। জি, উত্তর দিন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী মহোদয় উনি এখন প্রদেশে উপস্থিত হননি। আমি সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী, আমি প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় সংসদ সদস্য প্রশ্ন উত্তরে বলতে চাই যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত সামাজিক নিরাপত্তা কর্মসূচি আওতায় কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় অসহায় মহিলাদের ভাতা প্রদান করা হয় মাননীয় স্পিকার, এবং কয়েকটি হেডে এই ভাতাগুলো প্রদান করা হয়। তার মধ্যে আছে বয়স্ক ভাতা, বিধবা এবং স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি, অনগ্রসর ভাতা, অনগ্রসর শিক্ষা উপবৃত্তি। এখানে ২০২৪ এবং ২৫ অর্থ বছরে যে ভাতাগুলো প্রদান করা হতো, পরবর্তীতে ২৫-২৬ ফিসক্যাল ইয়ারে মাননীয় স্পিকার এই ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয় কিছুটা।
বয়স্ক ভাতা প্রদান করা হতো 10,684 জন মহিলাকে মাসিক 600 টাকা হারে, যেটার বার্ষিক পরিমাণ ছিল মাননীয় স্পিকার 7,69,24,800। একইভাবে 2024-25 অর্থ বছরে বিধবা এবং স্বামী নিগৃহীতা ভাতা দেওয়া হতো প্রায় 7,272 জন মহিলাকে, যেটি 550 টাকা মাসিক হারে। এটা মোট পরিমাণ ছিল 4,79,95,200 টাকা। প্রতিবন্ধী ভাতা প্রদান করা হতো 7,286 জন মহিলাকে মাসিক হারে 850 টাকা করে, যার বার্ষিক পরিমাণ দাঁড়ায় 7,43,17,200 টাকা। প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি 135 জন মহিলাকে প্রদান করা হয় 2024-25 অর্থ বছরে। সেখানে উপবৃত্তির ভাগ করা হয়েছে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং উচ্চতর শিক্ষা উপবৃত্তি হিসেবে, যেখানে প্রাথমিকে দেওয়া হয় 900 টাকা করে, মাধ্যমিকে 950 টাকা, উচ্চ মাধ্যমিকে 1,050 টাকা এবং উচ্চতর 1,300 টাকা। এখানে মোট বার্ষিক পরিমাণ দাঁড়ায় 15,58,800 টাকা। 2025-26 অর্থ বছরে মাননীয় স্পিকার বয়স্ক ভাতা 12,194 জন উপকারভোগীকে দেওয়া হয়, যেখানে মাসিক হার এখানে 50 টাকা বৃদ্ধি করে 650 করা হয়েছে। বার্ষিক পরিমাণ দাঁড়ায় 9,51,13,200 টাকা। বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা 8,252 জন মহিলাকে দেওয়া হয় 650 টাকা হারে, যেটার বার্ষিক পরিমাণ দাঁড়ায় 6,43,65,600 টাকা। প্রতিবন্ধী ভাতা দেওয়া হয় 7,631 জন মহিলাকে মাসিক হারে 900 টাকা করে এবং টাকার পরিমাণ বার্ষিক দাঁড়ায় 8,24,14,800 টাকা। প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি দেওয়া হয় 147 জন মহিলাকে, যেটা প্রাথমিকে 900 টাকা করে, মাধ্যমিকে 950 টাকা করে, উচ্চ মাধ্যমিকে 1,050 এবং উচ্চতর 1,300 টাকা। বার্ষিক মোট পরিমাণ দাঁড়ায় 17,08,200 টাকা। মাইলট অনগ্রসর ভাতাও দেওয়া হয় মাইলট এখানে 63 জন মহিলাকে, যেটা 2024-25 অর্থ বছরে 500 টাকা হারে দেওয়া হতো এবং 25-26 অর্থ বছরে এখন 650 করে দেওয়া হয়। অনগ্রসর শিক্ষা প্রবৃত্তি দেওয়া হয় 8 জন মহিলাকে, প্রাথমিকে 700 করে, মাধ্যমিকে 800, উচ্চ মাধ্যমিকে 1,000 এবং উচ্চতর 1200 করে। এটা 2025-26 অর্থ বছরে মাইলট এটা দেওয়া হয় হচ্ছে 10 জনকে অনগ্রসর প্রবৃত্তি, প্রাথমিকে 700, মাধ্যমিকে 800, উচ্চ মাধ্যমিকে 1,000 এবং উচ্চতরতে 1200 করে মাইলট। এটা যেটা 4,62,000 ছিল 2024-25 অর্থ বছরে, যে সেটা এবার 25-26 এসে 6,55,800 টাকা দাঁড়িয়েছে। মাননীয় স্পিকার, ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় সদস্য জনাব রেজা আহমদ একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন, বিগত 17 বছর ফ্যাসিস্ট সরকার আমাদের বিএনপি সমর্থিত 13 জন চেয়ারম্যান ছিল 2008 সালে, তারপরও বিএনপি সমর্থিত চেয়ারম্যানদের একটি ভাতাও দিতে দেয় নাই। সমস্ত ভাতা সেই সময় যারা সংসদ সদস্য ছিল আওয়ামী লীগের, তারা জোর করে তাদের দলীয় নেতাকর্মীর মাধ্যমে এইসব ভাতা প্রদান করা হয়েছে। এই ভাতা বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার স্বৈরাচার বিরোধী আন্দোলনের আমাদের বিরোধী দলের ভাইরা আছেন। মাননীয় সদস্য প্রশ্ন করুন। তো এই ভাতার সংখ্যা বাড়ানো হবে কিনা এবং পূর্বের ওই ভাতা তদন্ত করে সঠিক মহিলারা পেয়েছেন কিনা এটা করবেন কিনা। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আমি দুঃখ প্রকাশ করছি, কয়েকবার মাই লর্ড বলে ফেলেছি। ওকালতি করতে করতে মাননীয় স্পিকার আসলে এটা চলে আসে মুখে। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আমাদের আসলে 13-14 সেই সময়টা একটি খুব অবশ্যই খুব ক্রাইসিস মোমেন্ট আমাদের সকলে গিয়েছে। মাননীয় সংসদ সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য। আমরা যে এখন সেফটিনেট আমাদের প্রোগ্রামসগুলো চালু রয়েছে, এগুলো আমরা এই মুহূর্তে যেটা করছি ডিস্ট্রিবিউশন লেভেলে গিয়ে আমরা বিভিন্ন সময় দেখেছি অনেক ধরনের আমাদের কমপ্লেইন সামনে এসেছে যে অনেক সময় ডিস্ট্রিবিউশনটা ঠিকমতো হয় না, হলেও আবার সেখান থেকে বেনিফিশিয়ারি এন্ড থেকে অনেক ধরনের ক্লেম করা হয়, টাকা চাওয়া হয়, যেটা অবশ্যই একটি অনেক বড় দুর্নীতির একটা অংশ। সো আমরা চেষ্টা করব আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে ডিস্ট্রিবিউশন এন্ডটাকে যতটুকু স্বচ্ছতার পর্যায়ে নিয়ে আসা যায় এবং ভাতাটাকে আরও টাকা বাড়ানো হবে কিনা এই বিষয়টা আমাদেরকে একটু সিদ্ধান্ত নিতে হবে। কারণ এই মুহূর্তে আমরা ফ্যামিলি কার্ড নামে আরেকটি অনেক বড় প্রোগ্রাম হাতে নিয়েছি। আমরা হয়তো ক্রমান্বয়ে চেষ্টা করব যে একটি ইন্টিগ্রেটেড সিস্টেম
সিস্টেমের মাধ্যমে আমরা সমস্ত ভাতাভোগী যারা আছেন তাদেরকে একটি কার্ড একটি পরিবারের আওতায় আনার জন্য এবং সম্মিলিতভাবে যেহেতু আমরা অত্যন্ত ভঙ্গুর একটি অর্থনৈতিক অবস্থায় বিরাজ করছি এবং সেখান থেকে আমাদের দেশকে যেমন উঠে দাঁড় করাতে হবে ঠিক একইভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে যে বেনিফিশিয়ারি এন্ড থেকে সকলে যেন উপকৃত হন। তো একটি সম্মিলিত কাঠামোর মধ্য দিয়ে আমরা চেষ্টা করব যে এই সেফটি নেট সিকিউরিটি যারা পাচ্ছেন তাদেরকে একটি ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। প্রশ্ন করতে চান আর কেউ? মাননীয় সদস্য জনাব জয়নুল আবদিন ফারুক, নোয়াখালী। মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মাননীয় মন্ত্রী একটি সুষ্ঠু নির্বাচনে বাংলাদেশে প্রতিষ্ঠিত সকল স্বৈরাচারের বিদায় দিয়ে একটি সার্বভৌম সংসদ প্রতিষ্ঠা করেছেন। জনগণ প্রথম সম্পূরক প্রশ্ন করার প্রাক্কালে জনগণকে এই সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমরা সংসদ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রশ্ন হলো এটা, স্বৈরাচার সরকারের আমলে যত সকল অবৈধ এবং মন গড়া কর্মসূচিগুলো সমাজ কল্যাণ বিভাগ হাতে নিয়েছে, এগুলো অচিরেই আমার মনে হয় সংশোধন করা দরকার বলে আমি মনে করি। মাননীয় মন্ত্রী এই বিষয়ে সংসদকে অবহিত করবেন। আপনাকে অনেক ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রী। অনেক ধন্যবাদ। ওই সময়ে তো আসলে বাংলাদেশে একটি খুব অস্থির সময় বিরাজ করেছে এবং এই সময়ে যে ঘটনাগুলো ঘটেছে সবকিছু মিলিয়ে একটা রেপারকেশন তো অবশ্যই আমাদের আসা উচিত এবং আমরা যেই লিস্টগুলো এই মুহূর্তে আমাদের হাতে আছে এই লিস্টগুলোকে আমরা রিচেক করছি এবং রিচেক করে আমরা বেনিফিশিয়ারি এন্ডে আসলে কে এই ধরনের বা কারা এই ধরনের উপকার পাওয়ার যোগ্য আছেন সেগুলোকে আমরা দেখছি। যেমন আমরা একটি উদাহরণ এখানে দিতে পারি, আমাদের ফ্যামিলি কার্ডের ইস্যুতে আমরা যখন 14টা ইউনিটে এই ভাতাগুলো পৌঁছে দেওয়ার জন্য প্রোগ্রাম লঞ্চ করলাম, এরপরে আমরা 14টা ইউনিট থেকে ফিডব্যাক নিচ্ছি এবং দেখেছি যে সব কিছু মিলিয়ে এবং সব ওগুলো এটা একটু শেষ করে নিই তারপর এটা বলছি। তো সেই প্রত্যেকটা ভাতা যেখানে কার্ডগুলো আছে আমরা চেষ্টা করছি যে এই অনিয়ম যেগুলো আছে সেগুলোকে অ্যাড্রেস করে তারপরে এই ল্যাকিংসগুলো লিস্টগুলো সবগুলোকে আমরা আইডেন্টিফাই করে যেটা সলিউশনে যেতে পারি। আর ফ্যাসিস্ট আমলে যে আইনগুলো করা হয়েছে অথবা যে লিস্টগুলো করা হয়েছে অথবা যে ধরনের ডিস্ট্রিবিউশন লেভেল থেকে শুরু করে আরও অনেক কিছু যে আইনগুলো করা হয়েছে সেগুলোকে আমরা অবশ্যই অ্যাড্রেস করব এবং অ্যাড্রেস করে এগুলোকে একটি নীতিমালার মধ্যে নিয়ে এসে সেগুলোকে আইডেন্টিফাই করে একটা সলিউশনের দিকে যাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। জনাব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। 18 বছরের অত্যাচার, নির্যাতন, নিপীড়নের পর লড়াই, সংগ্রাম, আন্দোলনের মাধ্যমে অভ্যুত্থানের পর 12ই ফেব্রুয়ারির নির্বাচনে সারা বাংলাদেশের মানুষ অংশগ্রহণ করেছে। সেই হিসাবে আমার নির্বাচনী এলাকার মানুষও নির্বাচনে অংশগ্রহণ করে আমাকে রায় দিয়ে সংসদে আসার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য এলাকাবাসীকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি একজন অভিজ্ঞ বীর মুক্তিযোদ্ধা, আপনি যে পার্লামেন্টের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন, এই জন্য আমি আমার পক্ষ থেকে আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার যেই জানা, 4 দলীয় জোটের আমলে আমাদের মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এই যে আজকে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, বিধ্বস্ত ভাতা, এই সব কিছুর ব্যাপারে উনি একটি সুন্দর ক্যাটাগরি এবং নিয়ম নীতির মাধ্যমেই এই প্রকল্পটি চালু করেছিলেন। কিন্তু গত 18 বছরে আমরা যেটা দেখতে পাই, সমস্ত নির্বাচনী এলাকাগুলোতে ওই ফ্যাসিস্ট যারা ছিল তাদের নিজস্ব লোকদেরকেই
এই সমস্ত ক্যাটাগরিতে তারা ভাতা দিয়েছে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই, 18 বছরের এই যে অনিয়ম, এই যে বিধি বহির্ভূতভাবে শুধু দলীয়ভাবে যে এই সমাজের এই প্রকল্পগুলো চালুর ব্যাপারে যে সমস্ত দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির ব্যাপারে আপনারা কোনো পদক্ষেপ নেবেন কিনা এবং পদক্ষেপ নিলে কিভাবে বাস্তবায়ন করবেন, এক। আর 2 নাম্বার হলো যে যেই তালিকাটা ছিল সেই তালিকাটা তদন্ত করে সঠিক একটা তালিকা প্রণয়ন করে আমাদের বিরোধী দল, সরকারি দল, সম্মানিত সদস্যদের সাথে সেই সমাজ কল্যাণ অফিসার পরামর্শ করে একটি তালিকা প্রণয়নের জন্য আপনার পক্ষ থেকে নির্দেশ দিবেন কিনা, এই বিষয়টা আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় সংসদ সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, প্রথমত এই প্রোগ্রামগুলো চালু করেন আমাদের সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং পরবর্তীতে এগুলো ইমপ্লিমেন্ট করেন অন্যান্য সরকার। আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে জানাতে চাই যে লিস্ট যেগুলো করা হয়েছে, আমি আগেও বলেছি যে এখানে অনেক ধরনের স্বজনপ্রীতি করা হয়েছিল বিগত সময়গুলোতে। আমরা চেষ্টা করছি যে বিষয়টা লিস্টেড না, কারা প্রকৃত বেনিফিশিয়ারি হওয়ার যোগ্য সেই জিনিসটা আইডেন্টিফাই করার জন্য। যারা প্রকৃত অর্থে বিভিন্ন ভাতা পাওয়ার যোগ্য তাদেরকে আমরা এই ভাতাগুলো দেওয়ার জন্য চেষ্টা করব এবং অবশ্যই আমিও মনে করি যে একটি রিশাফল করে এগুলো এন্ড পর্যায়ে একটু রিচেক করে নিয়ে যদি আমরা লিস্টগুলোকে আবার ঠিক করি, আমরা সেটা করার ব্যবস্থা করব। অলরেডি আমরা সেই মোতাবেক কাজও শুরু করেছি। বিভিন্ন উপজেলাতে আমরা এগুলো একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছি এবং সেভাবে যেন লিস্টগুলোকে রিচেক করে সত্যিকার অর্থে বেনিফিশিয়ারি তারা যেন এই কার্ডগুলো পায়, সুযোগগুলো পায়। সত্যিকার অর্থে আমরা যেটা করতে চাই যে একটা মানুষের জীবন মানের উন্নয়ন করতে চাই। সো সেই জায়গাটা যেন যাদের প্রয়োজন তাদের কাছে জিনিসগুলো পৌঁছায়, সেই বিষয়ে আমরা সচেষ্ট থাকবো অবশ্যই, ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় সদস্য গাজী নজরুল ইসলাম সাতক্ষীরা, প্রশ্নটা সংক্ষিপ্ত করবেন। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই জাতীয় সংসদে প্রথম কথা বলবার সুযোগ দেওয়ার জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি। আর আমার এলাকায় 108 সাতক্ষীরা 4 শ্যামনগরের পক্ষ থেকে যেসব জনগণ আমাকে এখানে পাঠাবার ব্যবস্থা করেছে, তৃতীয়বারের মতো আমার এলাকাবাসীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, গত 18 বছর আমি অনেক নিগৃহীত হয়েছি। আমার নামেও 100-র অধিক মামলা দেওয়া হয়েছিল। 16 বছর পালিয়ে বেরিয়েছি। আল্লাহ পাক মেহরবানি করে আবার সুযোগ দিয়েছেন। জুলাই যোদ্ধাদের অকৃত্রিম ত্যাগ এবং তিতিক্ষার ফলে আজকে যে সংসদ অধিষ্ঠিত হয়েছে তাদেরকে আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের যে সংস্কার কার্যক্রম যাতে আমরা সংসদে এটাকে আমরা পুনরায় সংগঠিত করতে পারি, এ আহ্বান আমি আপনার মাধ্যমে জানাচ্ছি। দ্বিতীয় কথা হলো, প্রথম দ্বিতীয় কথা নেই, প্রশ্ন করুন। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন হলো, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে আমার এলাকা হলো কোস্টাল বেল্ট এলাকা, সুন্দরবন সন্নিহিত এলাকা। জঙ্গলে আমার আগে প্রায় 30 থেকে 40% লোক জঙ্গলে তার জীবিকা নির্বাহ করে। তারা যখন উপকৃত হয়, সরকারও অনেক ট্যাক্স পায়, এখান থেকে উপকৃত হয়। এই জঙ্গলে যারা বাঘের পেটে চলে যায়, এদেরকে মানে পুরুষ লোক মারা গেলে যে বিধবা হলো তাকে বাঘ বিধবা বলা হয়ে থাকে। আমাদের জনাব মন্ত্রী সাবেক আলী হাসান মোহাম্মদ মুজাহিদ আমলের সময় ওই বাঘ বিধবা এবং তার পরিবারের সদস্যদের ভরণ পোষণের জন্যে একটা প্রতিষ্ঠান করার পরিকল্পনা করা হয়েছিল। তার কাগজপত্র আমার কাছে আছে, ম্যানুস্ক্রিপ্ট তৈরি করা হয়েছিল। সেখানে জমি অধিগ্রহণও করা হয়েছিল। একটা ঘর তৈরি করে, প্রতিষ্ঠান তৈরি করে তাদের লেখাপড়া শেখার ব্যবস্থা করার চিন্তা করা হয়েছিল, কিন্তু পরবর্তী পর্যায়ে সেটা আর সামনে এগোয়নি। আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে দাবি করতে চাই আপনার মাধ্যমে যে মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী মহোদয় আমার এলাকায় বাঘ বিধবাদের জন্য আলাদা কোনো ভাতার ব্যবস্থা করবেন কিনা, আর তাদের ফ্যামিলির জন্য ভরণ পোষণ, ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য ওই যে প্রতিষ্ঠানটা করার পরিকল্পনা হয়েছিল সেটা বাস্তবায়ন করবেন কিনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রী। অনেক ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনি উঠিয়ে নিয়ে এসেছেন। বা আমাদের যে সেফটি নেট প্রোগ্রামগুলো আছে সেখানে মাননীয় সংসদ সদস্য, আমি মাননীয় স্পিকারের মাধ্যমে জানাতে চাই, যদি কোনো আনআইডেন্টিফাইড সেক্টর এখন পর্যন্ত থেকে থাকে যাদেরকে আমরা এখন অ্যাড্রেস করিনি অথবা যারা এখন পর্যন্ত বেনিফিট পান না অথচ বেনিফিট পাওয়ার যোগ্য, অবশ্যই আমরা চেষ্টা করব
তাদেরকে আমাদের পুরো তালিকার মধ্যে নিয়ে আসার জন্য। এবং অবশ্যই তার ইতিমধ্যে আপনারা জেনেছেন যে ফ্যামিলি কার্ড এটি একটি সার্বজনীন কার্ড। এই ফ্যামিলি কার্ডটি কিন্তু প্রত্যেকেই পাবেন, একটি পরিবারে যিনি মহিলা সদস্য আছেন তিনিও পাবেন। এই সাথে আপনি যেটা প্রস্তাব রেখেছেন যে আমরা আলাদা করে তাদের জন্য কোনো কিছু করতে পারি কিনা, আমরা অবশ্যই সেটা আলোচনার সাপেক্ষে এই বিষয়টা নিয়ে চিন্তা করব এবং আলোচনার সাপেক্ষে যদি আমাদের পক্ষে এই মুহূর্তে কিছু করা সম্ভব অবশ্যই আমরা সেই ইয়েটা গ্রহণ করব, প্রস্তুতিটা গ্রহণ করব। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। এবার প্রশ্ন করতে পারেন মোহাম্মদ আতাউর রহমান, নড়াইল 2, মাননীয় সদস্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাই। আজকের এই সংসদে বসা, কথা বলা এবং এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এটা সম্পূর্ণই আমার জন্য একটি ঐতিহাসিক ঘটনা। আমার জীবনে ভোটার হওয়ার পরে এইবারই প্রথম ভোট দিতে পেরেছি। এইবারই প্রথম আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথম এমপি নির্বাচিত হয়ে আজকে এখানে দাঁড়িয়ে প্রথম কথা বলছি। সব কথাগুলো আমার জন্য অত্যন্ত স্মরণীয়। তা আজ আমি এখানে দাঁড়িয়ে আমি আমার নির্বাচনী এলাকার সকল জনগণকে ধন্যবাদ জানাই। পাশাপাশি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন যে আমরা ইতিপূর্বে দেখেছি যে কোনো নির্বাচিত প্রতিনিধি যারা থাকেন তারা যদি সরকার দলীয় না হয় তাহলে সে এলাকায় দেখা যায় যে সরকার দলীয় যারা নেতাকর্মীরা থাকে তারা অধিকাংশ ক্ষেত্রে এই ভাতা প্রদান সহ বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে প্রভাব বিস্তার করে তাদের চিন্তা চেতনা, তাদের লক্ষ্য উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে চায়। দেখা যায় জনপ্রতিনিধি, নির্বাচিত জনপ্রতিনিধি সেখানে শুধুমাত্রই একটি সিম্বলিক কায়দায় বসে থাকে। তা আমরা এক বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য হাজার হাজার মানুষের জীবনকে আমরা ত্যাগ করেছি, হাজার হাজার মানুষ আহত হয়েছে। তা আমার প্রশ্ন যে বর্তমান সরকার কি এই ব্যাপারে পদক্ষেপ নিয়ে এই বৈষম্য দূর করে যারা প্রকৃত অর্থে জনপ্রতিনিধি তাদের মাধ্যমেই জনগণের সেবা জনগণের কাছে দোরগোড়ায় পৌঁছে দিবে কিনা? আর অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে আজকে আমাদের এই সমাজ কল্যাণমূলক যত ভাতা আমি খেয়াল করে দেখেছি যে অনেক সময় যারা তালিকা দেন জি আমি একটা প্রশ্ন করেছি যে এই বৈষম্য দূর করবেন কিনা। আর একটা ইনফরমেশনের জন্য আমি বলে রাখি মাননীয় মন্ত্রী মহোদয়কে যে বিকাশ বা নগদ নাম্বার দেওয়া থাকে, অনেক সময় দেখা যায় নাম থাকে আব্দুর রহিমের কিন্তু বিকাশ বা নগদ নাম্বার দেওয়া থাকে মেম্বার সাহেবের বা চেয়ারম্যান সাহেবের। এটি অন্য প্রসঙ্গ। মাননীয় মন্ত্রী একটা প্রশ্ন, জি ধন্যবাদ প্রশ্ন করবেন মাননীয় প্রতিমন্ত্রী। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। আসলে যেসব প্রশ্নগুলো আমাদের কার্যতালিকায় থাকে না, নোটিশ দিলে ভালো হয়, পরবর্তীতে নোটিশ দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আপনার প্রশ্নটা আমি অ্যাড্রেস করছি এভাবে যে প্রথম কথা হচ্ছে আমাদের বর্তমান সরকার আমরা চেষ্টা করেছি সকল প্রকার স্বজনপ্রীতি এবং সকল ধরনের যেই প্রবলেমসগুলো এর আগে ইররেগুলারিটিসগুলো এর আগে ডিস্ট্রিবিউশন লেভেলে হয়েছে এগুলোর ঊর্ধ্বে উঠে গিয়ে কাজগুলো করার, যেটা অনেক বড় একটি উদাহরণ হচ্ছে আমাদের ফ্যামিলি কার্ড। সো বিগত সময়গুলোতে আমাদের বিটার এক্সপিরিয়েন্স অনেক আছে, বিগত সময়গুলোতে আমাদের না পাওয়া অনেক আছে, কষ্ট অনেক আছে। আমরা সেখান থেকে বেরিয়ে একটি উন্নত বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ গড়তে চাই। সেক্ষেত্রে আমরা অবশ্যই এই স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে গিয়ে একটি সমতা বজায় রেখে প্রত্যেকের জন্য যেন আমরা বেনিফিটগুলোকে দিতে পারি সেই ব্যবস্থা আমরা অবশ্যই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, সেদিকে আমাদের নজর থাকবে। আর যেটা আপনি বলছেন যে বিভিন্ন সময়ে মোবাইল ওয়ালেটের মাধ্যমে যেই ডিস্ট্রিবিউশনগুলো হয় বেনিফিট এন্ডে, এটা খুব প্র্যাকটিক্যাল একটা প্রবলেম যে অনেক সময় অনেক মুরব্বী থাকেন, অনেক মানুষ থাকেন একদম প্রান্তিক লেভেলে যারা নিজের হয়তো মোবাইলটা অপারেট করতে পারেন না। তিনি হয়তো তার ছেলে অথবা নাতি কারো নামে ওই মোবাইল নাম্বারে যারা যখন দিয়ে দেন তখন যিনি টাকাটা উইথড্র করছেন তখন হয়তো ওই জায়গাটাতে গিয়ে কিছু অ্যানোমেলি হয়। সো এটা একেবারে খুব ব্যক্তিগত পর্যায় থেকে হয় বলে আমরা মনে করি, এটা আমরা দেখেছিও। তারপরেও আমরা চেষ্টা করব এই বিষয়গুলো, যেহেতু একজন মানুষ যাকে এই টাকাটা দেওয়া হচ্ছে 500 হোক 700 হোক, এই টাকাটা কিন্তু তার জন্য অনেক বড় একটি ব্যাপার। তো সেটার জন্য অবশ্যই যার টাকা তার কাছে পৌঁছায় সেটাকে নিশ্চিত করার জন্য আমরা আরো রিফাইনারি ওয়েতে গিয়ে আমরা একটা ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। চারকা চিহ্নিত প্রশ্ন 3, জনাব SM জাহাঙ্গীর হোসেন, ঢাকা 18, প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি ঢাকা 18 আসনের জনগণের প্রতি যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে এই মহান সংসদে পাঠিয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের নেতা
বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে, যিনি আমাকে সেই এলাকায় ঢাকা 18 আসন মনোনয়ন দিয়েছেন। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি তারকা চিহ্নিত 3 প্রশ্নটি মহান সংসদে উত্থাপন করিলাম। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। জনাব এহসানুল হক মিলন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় শিক্ষামন্ত্রী। আজকে এই মহান সংসদে দাঁড়িয়ে প্রথমে আমি ধন্যবাদ দিচ্ছি কচুয়ার জনগণকে, যারা আমার নির্বাচিত করে এই মহান সংসদে পাঠিয়েছেন। তারপর আমি ধন্যবাদ দিচ্ছি যিনি আজকে আমাকে সুযোগ করে দিয়েছেন এই মহান সংসদে এই দায়িত্ব পালন করার জন্য। তিনি হলেন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমি আজকে এই মহান সংসদে দাঁড়িয়ে শ্রদ্ধাভরে স্মরণ করছি যিনি আমাকে পূর্ব এই সংসদে এসে কথা বলার সুযোগ করে দিয়েছিলেন, সেই আমাদের দেশমাতা প্রয়াত মরহুমা বেগম খালেদা জিয়াকে। মাননীয় স্পিকার, প্রাথমিক শিক্ষার উন্নয়নে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় মোট 5টি চলমান প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পগুলো হলো: 1. চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি PEDP4, যেটা শুরু হয়েছিল জুলাই 2018 থেকে জুন 2026 পর্যন্ত। চাহিদা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প প্রথম পর্যায়ে 2016 থেকে 2026 পর্যন্ত। ঢাকা মহানগরী ও পূর্বাঞ্চলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন, অবকাঠামো উন্নয়ন, দৃষ্টি উন্নয়ন প্রকল্প জানুয়ারি 2020 থেকে জুন 2027। Pre-primary and primary education improvement projects in Coxbazar and Bandarban districts and Bansarampur and Noakhali, জুলাই 2024 থেকে জুন 2027। এছাড়াও 150টি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং প্রকল্প, যেটা শুরু হয়েছে জানুয়ারি 2025 থেকে ডিসেম্বর 2027 পর্যন্ত। উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মাধ্যমে দেশে 58টি উপজেলায় কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ প্রাক বৃত্তিমূলক পর্যায়ে কোর্সটি বাস্তবায়ন করা হচ্ছে। সর্বশেষ 64 জেলায় প্রতিটি একটি করে উপজেলায় বিদ্যালয় বহির্ভূত শিশুদের জন্য বিকল্প শিক্ষা সুযোগ, অল্টারনেটিভ লার্নিং অপরচুনিটি ফর আউট অফ স্কুল চিলড্রেন ALO শীর্ষক প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা গত 25 জানুয়ারি 2026 তারিখে একনেক সভায় অনুমোদিত হয়েছে। প্রকল্পের মেয়াদ জানুয়ারি 2026 হতে ডিসেম্বর 2028 পর্যন্ত। মাননীয় সংসদ সদস্যকে এই প্রশ্নের জন্য ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য SM জাহাঙ্গীর হোসেন একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় মন্ত্রীকে প্রশ্ন করতে চাই। আমার নির্বাচন এলাকা ঢাকা 18 আসনের তুরাগ থানাধীন 52 নম্বর ওয়ার্ডে পাকুড়িয়া, খানটেক, যাত্রাবাড়ি, দলিপাড়া, আহালিয়া এলাকায় প্রায় লক্ষাধিক মানুষের বসবাস। কিন্তু দুঃখের বিষয় হলো উক্ত এলাকাসমূহে কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় নাই। আমার সংসদীয় এলাকা বা উক্ত অঞ্চলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে কিনা মাননীয় মন্ত্রী যদি জানাতেন। মাননীয় মন্ত্রী। মাননীয় সংসদ সদস্যকে সম্পর্কে প্রশ্নের জন্য ধন্যবাদ। বিধি মোতাবেক যদি মাননীয় সংসদ সদস্য সেই এলাকায় 33 শতক জায়গা লিখিত দিতে পারেন, যদি এটা পৌরসভা হয়ে থাকে তাহলে এটা শিথিলযোগ্য রয়েছে, এবং ক্যাচমেন্ট এরিয়াতে যদি 5 হতে 10 বছর বয়সী ন্যূনতম 200 ছাত্রছাত্রীর সংখ্যা থাকে এবং গমনযোগ্য নিয়ারেস্ট প্লেসে আসা যাওয়ার জন্য রাস্তাঘাট থেকে থাকে, এই ধরনের বিদ্যালয় উপযোগী স্থান পাওয়া গেলে মাননীয় সংসদ সদস্য যদি আমাদের অবহিত করেন এবং ডিউ লেটার দেন, এই বিষয়ে ব্যবস্থা নেওয়া যেতে পারে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব মনিরুল হক চৌধুরী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ, অভিনন্দন।
সুযোগ পেলে অভিনন্দনের সময় কথা বলবো। এই প্রশ্নটি অত্যাধিক গুরুত্বপূর্ণ, সেই কারণেই সম্পূরক প্রশ্নে দাঁড়িয়েছি। মাননীয় মন্ত্রী মহোদয়কে অভিনন্দন, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অভিনন্দন এই জন্যই একজন মার্জিত সুশিক্ষিত শিক্ষামন্ত্রী দিয়েছেন। মাননীয় স্পিকার, বিগত দিনে বিশেষ করে গত 15-17 বছরে দেশের সবকিছুই ধ্বংস হয়ে গেছে। সবচেয়ে ধ্বংস হয়েছে শিক্ষা ব্যবস্থা। শিক্ষা বলতে কুশিক্ষায় পরিণত হয়েছে। প্রাতিষ্ঠানিক দিক থেকে একথা আমি স্বীকার করব, প্রাথমিক শিক্ষা উন্নয়নের জন্য প্রতি গ্রামে সুন্দর সুন্দর স্কুল হয়েছে, যেটাতে একটা কলেজ চলতে পারে। এলজিডি এই ক্ষেত্রে সফল হয়েছে, কিন্তু শিক্ষা ব্যবস্থা উদয় হয়ে গেছে। মাননীয় স্পিকার, উদয় হয়ে গেছে। সকালে আমি উঠি, আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। উদয় হয়ে গেছে আমার দিনিয়াত, উদয় হয়ে গেছে কোরআন শিক্ষা স্কুল থেকে, যার জন্য নীতি নৈতিকতা ভবিষ্যৎ শিক্ষা দিয়ে জাতি আর ধ্বংসের মুখে। অবকাঠামো উন্নয়নের সাথে শিক্ষার এই ক্ষেত্রে আমূল পরিবর্তন বাধ্যতামূলক কিছু করবেন কিনা? আজকে শিক্ষকদের অনেক মর্যাদা বেড়েছে, কিন্তু স্কুলে ছাত্র নাই। আমি 2-4টা স্কুলে যাওয়ার সুযোগ হয়েছিল সম্প্রতি। একটা স্কুলে যে দেখি শিক্ষক 13 জন, মাননীয় সদস্য, ছাত্র আছেন 2 জন, ছাত্র আছেন 13 জন, সরাসরি প্রশ্ন করুন। শিক্ষক আছে 13 জন। এই অবস্থা থেকে নীতিগতভাবে পরিবর্তন করার ব্যাপারে উদ্যোগ না নিলে এই শিক্ষা আগায়। আমি আবারও বলবো, সরাসরি জানতে চাই দিনিয়াত, কোরআন, মুক্তিযুদ্ধের ইতিহাস, জুলাই যুদ্ধের ইতিহাস বাধ্যতামূলক করে কোন শিক্ষানীতি প্রবর্তন অবিলম্বে করবেন কিনা, এটাই প্রশ্ন। মাননীয় মন্ত্রী, প্রশ্নটি ছিল জাহাঙ্গীর হোসেন কর্তৃক তার ঢাকা এলাকাতে ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন করবে কিনা। এটা অ্যাকচুয়ালি একটা সম্পূরক প্রশ্ন নয়, তবুও যেহেতু প্রথম দিন আপনি ইচ্ছা করলে উত্তর দিতে পারেন। না, ধন্যবাদ মাননীয় স্পিকার। এখন ওই প্রাইমারি এডুকেশন সম্পর্কে প্রশ্ন চলছে, টেকনিক্যাল এডুকেশন প্রশ্নটি এর পরে রয়েছে। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাই মাননীয় সংসদ সদস্যকে। আপনারা সকলে এবং বিশেষ করে আপনি অবগত রয়েছেন, বিগত সময়ে দেশমাতা বেগম খালেদা জিয়ার সময়ে প্রাথমিক শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। আমি অত্যন্ত গর্বিত ছিলাম যে এই বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। একই বিষয়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তিনি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষাকে সবচেয়ে অধিক গুরুত্ব দিয়ে সেই শিক্ষা ব্যবস্থার ব্যাপক পরিবর্তনের জন্য ইতিমধ্যেই 180 দিনের প্রোগ্রামে অন্তর্ভুক্তি করার নির্দেশিকা আমরা পেয়েছি। মাননীয় সংসদ সদস্য নৈতিক শিক্ষা, ধর্মীয় অনুভূতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, যেটা ইতিমধ্যেই অবলুপ্ত হয়ে গিয়েছে এবং আমাদের সমাজে দিন দিন অন্যায় বেড়েই যাচ্ছে। সেই জন্য আমাদের মন্ত্রণালয় থেকে ইতিমধ্যেই 9000 ধর্মীয় শিক্ষক নিয়োগের একটি বিষয় বিবেচনা করার রয়েছে। তবে প্রসঙ্গ রয়েছে কওমি শিক্ষার্থীদের সার্টিফিকেট এবং সেই জায়গায় তারা কারিয়ানা শিক্ষক। অপরদিকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় কারিয়ানা সাবজেক্টটি নেই বিধায় আমরা এই বিষয়ে একটি জটিলতা হচ্ছে। তা আমরা আশা করছি অতি শীঘ্রই আমরা এই সার্টিফিকেটের বিষয়গুলো সমাধান করে কারিয়ানা যারা পাস করেছেন তাদেরকে আমরা এই 9000 ধর্মীয় শিক্ষক অর্থাৎ ইসলামী শিক্ষকের ব্যবস্থা করা হবে বলে আমরা সিদ্ধান্ত নিচ্ছি। ইতিমধ্যে আমরা ধর্মীয় শিক্ষা বলতে শুধু ইসলামিক শিক্ষা সেটা নয়, সব ধর্মেরই অনুভূতিকে আমরা প্রাধান্য দিয়ে আমরা কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। মাননীয় সংসদ সদস্যকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। জনাব হাসনাত আবদুল্লাহ কুমিল্লা সরাসরি প্রশ্ন করবেন, ব্যাখ্যার প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম। যেহেতু শিক্ষা নিয়ে কথা হচ্ছে, আমাদের বর্তমানে মাননীয় স্পিকার, আমরা যদি বর্তমান শিক্ষা ব্যবস্থা দেখি, আমাদের এন্ট্রান্স ইনস্টিটিউশনগুলোতে বিশেষ করে প্রাথমিক শিক্ষায় আমরা দেখছি যে ভর্তি প্রক্রিয়াতে আমাদের এখন 2টা পদ্ধতি প্রচলিত ছিল। এডমিশন বাই মেরিট আগে প্রচলিত ছিল, এখন সেটা কনভার্ট হয়েছে এডমিশন বাই লটারির মাধ্যমে হচ্ছে এখানে বাচ্চাদেরকে ভর্তি করা হয়। ফলত যেটা হয়েছে,
ফিডার ইনস্টিটিউশনগুলোর শিক্ষার মান অনেক কমে গিয়েছে, যার ফলে টার্সিয়ারি এডুকেশনে আমরা হচ্ছে কোয়ালিটি সম্পন্ন ছাত্র আমরা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা পাঠাতে পারি না। এখন মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন থাকবে, এই যে প্রাইমারি স্কুলে বাচ্চাদেরকে ভর্তি করানোর ক্ষেত্রে আমরা কি ভর্তি প্রক্রিয়াটা আমরা পরিবর্তন করব কিনা, নাকি এই যে এডমিশন বাই লটারির মাধ্যমে আমরা নিব এবং মেরিটকে আমরা হচ্ছে সবসময় হচ্ছে দমায় রাখবো, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে আমাদের বর্তমান শিক্ষা পদ্ধতিতে আমরা যদি দেখি, আমরা যারা পয়সা দিয়ে কিনতে পারে তারা হচ্ছে এখন ইংরেজি মাধ্যমটা কিনছে, যারা পয়সা দিয়ে ইংরেজি মাধ্যম কিনতে পারে না তারাই কেবল আপনি যেই শিক্ষা পদ্ধতি আমাদের জন্য জনজীবনের জন্য আপনি চালু করেছেন সেটা আমরা কিনছি, আর যারা সেটাও কিনতে পারে না তারা হচ্ছে মাদ্রাসা শিক্ষা পদ্ধতি কিনছে। আপনার কাছে প্রশ্ন যে আমাদের বর্তমানে একটা দেশে এই 3টা শিক্ষা পদ্ধতি যেটা অর্থনৈতিক অবস্থার উপরে নির্ভর করে চলে, এই 3টা শিক্ষা পদ্ধতি জিয়ে রেখে আপনার কি মনে হয় যে আপনি একটা ইনক্লুসিভ শিক্ষা পদ্ধতি নিয়ে আমাদের দেশটাকে আগায় নিতে পারবেন? ধন্যবাদ। মূল প্রশ্ন ছিল জাহাঙ্গীর হোসেনের, মাননীয় সদস্য, সারা দেশে প্রাথমিক ও গণশিক্ষার উন্নয়নে কোনো প্রকল্প গ্রহণ করা হইয়াছে কিনা, হইলে তাহা কি। এখন তো ইন জেনারেল আমরা ডিসকাশনে চলে গিয়েছি, তবুও মাননীয় মন্ত্রী আপনি ইচ্ছা করলে উত্তর দিতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে। যদিও তিনি ব্যাপকভাবে প্রশ্ন করেছেন, আমরা আশা করি এই মহান সংসদে এই বিষয়গুলি আলোচনা হওয়ার প্রয়োজন রয়েছে এবং তিনি করছেন। মূলত আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার জন্য রুরাল অ্যান্ড আরবান এই 2টি সেকশন রয়েছে। এখন গ্রামীণ জনপদে যে প্রতিষ্ঠানগুলি রয়েছে সেখানে প্রি প্রাইমারি স্কুল রয়েছে এবং ছাত্র সংখ্যা এতটা কম্পিটিটিভ নয়, সেই কারণে সেখানে ভর্তি সমস্যা তেমন একটা হচ্ছে না। ঢাকা শহরগুলোতে আমাদের এই প্রাথমিক স্তরে ভর্তির একটি সমস্যা রয়েছে। এই জটিলতা নিরসনের জন্য বিগত সরকার লটারি সিস্টেম করেছিল, যেটা আদৌ আমার মনে হয় না যুক্তিসঙ্গত। তবে আগামী বছরে এই শিক্ষা ব্যবস্থা ভর্তি সিস্টেম কিভাবে করা হবে সেটা আনুষ্ঠানিকভাবে আমরা স্টেক হোল্ডারদের সাথে অর্থাৎ অভিভাবকদের সাথে বিভিন্ন রকম সেমিনার সিম্পোজিয়াম করে মাননীয় সংসদ সদস্য সকলের অভিমত নিয়ে একটি জনমত সৃষ্টি করে আমরা আগামী 2027 জানুয়ারি ভর্তির বিষয়ে চিন্তা করব। তিনি আরেকটি বিষয় উপস্থাপন করেছেন, আমাদের 3 ডাইমেনশনাল যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেটাকে সমন্বিত করা। ধর্ম অনুভূতিতে এফতেদায়ী রয়েছে, মাদ্রাসার মধ্যে রয়েছে, কওমিতে রয়েছে, ইংলিশ মিডিয়াম রয়েছে, বাংলা মিডিয়াম রয়েছে, সবগুলিকে সমন্বিত করা একটি জটিল ব্যাপার রয়েছে। তবু আমরা ইতিমধ্যে কমিটি করেছি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারের আওতায় এনে তাদেরকে কিভাবে আমাদের যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের দেশের নিয়ম কানুন মেনে করা যায় সেই বিষয়ে আমরা কাজ করছি। ইতিমধ্যে আমরা কমিটি গঠন করে তাদের সাথে যোগাযোগ করছি। দ্বিতীয়টি হলো ইবতেদায়ী শিক্ষা ব্যবস্থা, সেটাকেও আমরা ইতিমধ্যেই আমরা সেই বিষয়ে ব্যাপক কাজ শুরু করেছি। আর কওমি শিক্ষা ব্যবস্থাকে কিভাবে অন্তর্ভুক্ত করা যায়, কারণ একটি দেশে বিভিন্ন শিক্ষা ব্যবস্থা না থেকে কিভাবে শিক্ষা ব্যবস্থা সমন্বিত করা যায় সেই ব্যাপারে সরকারের পক্ষ থেকে প্রচেষ্টা এবং উদ্যোগ আমরা নিচ্ছি। ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে পর্যায়ক্রমে আপনারা দেখতে পাবেন। আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ। দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, ঢাকা 19। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি 192 ঢাকা 19 সাবা আশুলিয়া ভোটারদের ধন্যবাদ জানাতে চাই, যারা আমাকে তৃতীয়বারের মতো এই সংসদে কথা বলার জন্য পাঠিয়েছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই যে একজন মাননীয় সংসদ সদস্য, সুযোগ্য সংসদ সদস্য, যার নেতৃত্বে 2001 থেকে 6 সাল পর্যন্ত নকলমুক্ত পরীক্ষা ব্যবস্থা যিনি বাস্তবায়ন করেছেন। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমি প্রশ্ন করতে চাই, সরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে যারা চাকরি করছেন, একটা নিয়ম আছে যে যখন শূন্য পদ হয়, কে রিটায়ারমেন্টে যায়, তখন ওই এলাকায় যারা বাসিন্দা, যাদের ঠিকানা আছে, যারা চাকরি করার সময় ওই এলাকার ঠিকানা দিয়েছে, ওই এলাকা ভোটার, তাদেরকে সেখানে পদায়ন করার জন্য, বদলি করার জন্য একটা করা হয় এবং বাইরের থেকে 10%-এর বেশি শিক্ষক সেখানে আসতে পারবেন না। কিন্তু আমি দুঃখের সাথে জানাচ্ছি, আমি এই এলাকার সংসদ সদস্য হিসাবে যে এই মুহূর্তে প্রায় 40 ভাগ শিক্ষক
যখনই খালি হচ্ছে বাইরের থেকে শিক্ষক এখানে পদায়ন হচ্ছেন, চাকরি করছেন। এটা দীর্ঘদিন ধরে একটি সমস্যা। এর আগে হাইকোর্টে রিট করে এটা বন্ধ করা হয়েছিল। এটি একটি জনগণের ভোটে নির্বাচিত সরকার 2/3 মেজরিটি নিয়ে আসছে, আমরা নির্বাচিত হয়েছি। আমরা চাই না যেন এটা হাইকোর্টে না যেতে হয়। নিয়ম আছে মাননীয় মন্ত্রী মহোদয়, সাভারের মানুষের, সাভারের শিক্ষকদের দুঃখ দুর্ভোগ করার জন্য আপনি উদ্যোগ নেবেন কিনা, যাতে সাভারের বাসিন্দা যাতে এখানে পদ খালি হলে যারা এখানে চাকরি করেন অন্য জায়গায়, তারা যখন এখানে বদলি হয়ে আসতে পারেন। মাননীয় মন্ত্রী মহোদয় যদি একটু বলতেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যকে অশেষ ধন্যবাদ। তিনি আসলে একটি গুরুত্বপূর্ণ বিষয় অ্যাড্রেস করেছেন। প্রথমত, বিগত দিনগুলোতে প্রাথমিক শিক্ষকদেরকে এলাকার বাইরে যাওয়ার কোনো নিয়ম ছিল না। পরবর্তীতে বিগত সরকার এই সিস্টেমটিকে কম্পিউটারাইজ করেছেন এবং কম্পিউটারের ইনস্ট্রাকশন অনুযায়ী এই ট্রান্সফারগুলো হতো। যেহেতু সাভার ঢাকারই একটি অংশ, সেই কারণে সারা বাংলাদেশ থেকে সুযোগ পেলেই তারা চায় যে ঢাকা শহর বা জেলা শহরগুলিতে যাওয়ার জন্য। এই কম্পিউটারে অ্যাপসে যে পদ্ধতিগুলি রয়েছে, সেখানে কিছু সংরক্ষণ পদ্ধতি আমাদের যুক্ত করতে হবে। এই বিষয়টি আমরা খতিয়ে দেখছি, কিভাবে অ্যালোকেশনের মধ্যে আংশিক বাইরে এবং অধিকাংশ ওই এলাকার হতে পারে, সেগুলোকে আমাদের কম্পিউটার প্রোগ্রামের পরিবর্তন আনার জন্য আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। পরবর্তী প্রশ্ন, তারকা চিহ্নিত প্রশ্ন 4, মাননীয় সদস্য জনাব আবুল কালাম সিদ্দিকী, টাঙ্গাইল 7। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে তারকা চিহ্নিত প্রশ্ন 4 মহান সংসদে উত্থাপন করছি। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, তারকা চিহ্নিত প্রশ্ন 4 এর উত্তরে, বর্তমানে টাঙ্গাইল জেলা মির্জাপুর উপজেলায় এমপিওবিহীন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 5টি, 4টি স্কুল ও 1টি কলেজ। সরকার কর্তৃক পর্যায়ক্রমে এমপিওবিহীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে এমপিওভুক্তকরণের কার্যক্রম চলমান রয়েছে। উল্লেখযোগ্য যে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল ও কলেজে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2025 এর আলোকে 25-26 অর্থ বছরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের লক্ষ্যে এমপিও প্রত্যাশী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আবেদন আহ্বান করা হয়েছিল এবং নির্ধারিত তথ্যের মাধ্যমে 14/1/2026 থেকে 25/1/2026 তারিখ পর্যন্ত অনলাইনে 3615টি শিক্ষা প্রতিষ্ঠানের আবেদন দাখিল করে। বর্তমান সরকারের নীতিগত সিদ্ধান্ত হলে ইতিমধ্যে প্রাপ্ত আবেদনের পাশাপাশি নতুন করে এমপিওভুক্তের আবেদন গ্রহণ করা হবে। আগামী অর্থ বছর 26-27 থেকে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে নতুন পুরাতন সহ প্রাপ্ত সকল আবেদন পুনরায় পরীক্ষা নিরীক্ষা করে এমপিও নীতিমালা অনুযায়ী যোগ্যতার ভিত্তিতে এমপিও করণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনার নির্বাচনে আসনভুক্ত টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলা হতে আবেদনকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিও ভুক্তির যোগ্যতা পূরণ করলে এই বিষয়ে আপনিও নিশ্চয়ই সুখবর পাবেন বলে আশা করছি। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব আবুল কালাম সিদ্দিকী একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। আমার নাম আবুল কালাম আজাদ সিদ্দিকী। মাননীয় সদস্য জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী, সরি। যে আমি সম্পূরক প্রশ্নে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়কে প্রশ্ন রাখতে চাই এবং আমি জানতে চাই যে আমার নির্বাচনী এলাকা টাঙ্গাইল 7 মির্জাপুর, 1টি কলেজ এবং 4টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত বাকি রয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিভুক্ত কবে নাগাদ হতে পারে এই বিষয়টি আপনি দয়া করে বলবেন, এবং মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেগুলোকে উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে
তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য যাতে আপনার তরফ থেকে নির্দেশনা আসে, এটা আমি জানতে চাই। সেই সঙ্গে আমার নির্বাচনী এলাকা টাঙ্গাইল ৭ মির্জাপুরের জনগণকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই যে 3 বারের মতো সংসদ সদস্য নির্বাচিত করে মহান সংসদে আমাকে পাঠিয়েছে। সেই মির্জাপুরের জনগণের জন্য, মির্জাপুরের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে যাতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে উন্নয়নমূলক কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত করা হয়। আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, শিক্ষামন্ত্রী। মাননীয় সংসদ সদস্য, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার প্রথম প্রশ্ন, সেটি আপনি আবারও যখন আমরা মন্ত্রণালয় থেকে নীতিমালা করে ঘোষণা দিব কামিং ফিজিক্যাল ইয়ারে, আমরা তখন এটা সুবিবেচনায় নেব সেই আশা করছি। পাশাপাশি আপনি উচ্চ মাধ্যমিকের কথা বলেছেন। ইতিমধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে ঘোষিত শিক্ষার বিষয়ে কারিগরি শিক্ষাকে প্রাধান্য দেওয়া হয়েছে। কর্মসংস্থান এবং বিশ্বে মানব সম্পদ তৈরির জন্য ওনার যে প্রয়াস রয়েছেন সেই ব্যাপারে সহযোগিতা করার জন্য আমি মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ করব তিনি যেন এই বিষয়ে দৃষ্টি রেখে ওনার উচ্চতর শিক্ষার ব্যবস্থা করেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। আব্দুল হান্নান মাসুদ, নোয়াখালী ৬, প্রশ্ন করতে পারেন। জন্য আমি আমার নির্বাচনী এলাকা নোয়াখালী ৬ হাতিয়া, ওই অঞ্চলে প্রচুর নদী ভাঙনের কারণে প্রতি বছরই অনেক শিক্ষা প্রতিষ্ঠানকে স্থানান্তর করা হচ্ছে, কিন্তু সেই সকল শিক্ষা প্রতিষ্ঠান, প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো ওগুলা নিয়মিত বরাদ্দ না পাওয়ার কারণে এবং ওই প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থী যারা আছে তাদের একটা তালিকা করে তারা ঠিকমতো পরবর্তীতে অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারতেছে কিনা, শুধু হাতিয়া নয়, এরকম নদী ভাঙন প্রবণ যত এলাকা রয়েছে ওই সকল অঞ্চলের শিক্ষার্থীরা ঠিকমতো অন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছে কিনা নাকি ঝরে পড়ে যাচ্ছে, এই তালিকা করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো উদ্যোগ আছে কিনা, এবং পাশাপাশি হরিণের দেশ নিজুমদ্বীপ ইউনিয়ন প্রায় 25,000 জনগণের বসবাস, সেখানে একটিও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান নেই। পাশাপাশি সেখানে যে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকের প্রবল সংকট। এই ব্যাপারে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য এবং আমাদের প্রত্যন্ত গ্রামাঞ্চলে শিক্ষা ব্যবস্থা পৌঁছে দেওয়ার জন্য সরকারের নতুন কোনো উদ্যোগ আছে কিনা সে ব্যাপারে আমি মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে জানতে চাই। মাননীয় শিক্ষামন্ত্রী। মাননীয় সংসদ সদস্যকে অসংখ্য ধন্যবাদ। ইতিপূর্বে 2001 থেকে 2006 সালে নকল প্রতিরোধ আন্দোলনের সময় আমি সেখানে গিয়েছিলাম এবং দেখেছিলাম নদী ভাঙ্গনে কলেজ চলে যাচ্ছিল এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় সেই কলেজগুলোকে সরিয়ে ভালো অবস্থানে নেওয়া হয়েছিল। যে সমস্ত প্রতিষ্ঠানগুলো নদী ভেঙে যায় তাৎক্ষণিকভাবে আমরা সেই প্রতিষ্ঠানগুলোকে নতুন করে আমরা তৈরি করি। তবে উনি যেটা বলেছেন সেখানে শিক্ষায় ঝরে পড়া, আমরা ঝরে পড়ার ব্যাপারও আমাদের বিভিন্ন প্রজেক্ট থেকে আমরা সেগুলোকে দেখি, পর্যালোচনা করি। উনি যদি লিখিত কোনো নোটিশ দেন তাহলে আমি ওই এলাকার ঝরে পড়ার সংখ্যা, মাধ্যমিক স্কুলের সংখ্যা এবং প্রয়োজন সাপেক্ষে নতুন বিদ্যালয় স্থাপনেরও এই মহান সংসদ থেকে আমরা শিক্ষা মন্ত্রণালয় উদ্যোগ নেব সেই ব্যাপারে আমরা বলতে পারি। আমি এটাও বলতে পারি যে বিভিন্ন প্রশ্নে এসছে বিরোধী দলের বিষয়ে, আমি এটাও বলতে পারি মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন সারা বাংলাদেশে শিক্ষাকে দলীয়করণ না করে শিক্ষা সকলেরই ব্যবহারযোগ্য সামগ্রী, এই শিক্ষাকে উন্নত করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। সেই আলোকে আমরা ওনার হাতিয়াকে সুন্দর দৃষ্টি নিয়ে আগামী দিনগুলোতে আমরা তার স্কুলের ব্যবস্থা করব বলে আশা করতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ। মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম ১। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সেই সাথে আমার নির্বাচনী এলাকা 25 কুড়িগ্রাম 1 আসনের সর্বস্তরের জনসাধারণকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আমার মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে প্রশ্ন, আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন এবং পরবর্তীতে বেসরকারি প্রতিষ্ঠানে
বেসরকারি কলেজগুলোতে অনার্স খোলার জন্য এবং মাস্টার্স খোলার জন্য অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু দীর্ঘদিন থেকে তারা এখন পর্যন্ত এমপিওভুক্ত হচ্ছে না ওই শিক্ষকগুলো। যদিও বিশ্ববিদ্যালয় এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের নিয়ম অনুযায়ী তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই যে আমার এই অনার্স এবং মাস্টার্সের শিক্ষকদের এমপিওভুক্ত করার ব্যাপারে আপনার কি পদক্ষেপ রয়েছে আমি জানতে চাই। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে অশেষ ধন্যবাদ। এমপিওভুক্তের আমাদের নীতিমালা রয়েছে, সেই নীতিমালা অনুযায়ী উনি আবেদন করলে অবশ্যই তিনি এই বিষয়ে সমাধান পাবেন। তাছাড়া আমি মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ করতে চাই, আপনারা অনার্স অ্যান্ড মাস্টার ডিগ্রি কলেজ খোলার ব্যাপারে যতটা না ইন্টারেস্টেড হবেন, আমি অনুরোধ করব সেই সাথে আমাদের কারিগরি শিক্ষা এবং কর্মসক্ষম জাতি তৈরি করার জন্য সেই বিষয়টিও স্ব এলাকায় উদ্যোগ নেবেন, প্রচেষ্টা রাখবেন, এই আশা আমি করছি। ধন্যবাদ। ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন তারকা চিহ্নিত প্রশ্ন 5, মাননীয় সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর 4, উত্থাপন করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, মহান জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আমার প্রিয় নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, যিনি আজকে আমাকে সংসদ সদস্য এবং পরিশেষে হুইপ নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন। আমি তাকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আমার নির্বাচনী এলাকার ভোটারদেরকে, আমার ভাই বোনদেরকে যারা শত প্রতিকূলতার মাঝেও আমাকে নির্বাচিত করেছে।